হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টুডেন্ট কর্নার। তোমাদের সাথে আজ আলোচনা করব ইতিহাস বিষয় নিয়ে। যেই অধ্যায়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো তোমাদের তৃতীয় অধ্যায়। তোমাদের তৃতীয় অধ্যায় যেটা আছে সেটা হলো প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই 3 নম্বর অধ্যায়টা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে। এমসিকিউ আসে দুটো, এসএকিউ আসে তিনটে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে দুটো, আর হয় বিশ্লেষণধর্মী প্রশ্ন 4 নম্বরের দুটো থাকবে, অথবা ব্যাখ্যামূলক প্রশ্ন 8 নম্বরের একটা থাকবে। তাহলে এই দেখা যাচ্ছে যে এই অধ্যায় থেকেই তোমাদের 17 নম্বরের প্রশ্ন আসছে। তাহলে যদি তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়ে নেওয়া যায় তাহলে এই তৃতীয় অধ্যায় থেকে তুমি 17 নম্বর স্কোর করতে পারবে। দেখো, প্রথম কি আছে, ঔপনিবেশিক ভারতে বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ। আমি একটা চার্ট তৈরি করেছি যেখানে বিদ্রোহ সাল এবং বিদ্রোহের নেতৃবৃন্দ আছে। তোমরা যদি এই চার্টটা ভালো করে মুখস্থ করো, খুব সহজেই তোমরা কোন বিদ্রোহ কত সালে হয়েছিল এবং কে কে নেতৃত্ব দিয়েছিল এটা মনে রাখতে পারবে। প্রথম অর্থাৎ 1 নম্বর বিদ্রোহ যেটা আছে সেটা হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সালটা কত? 1763 থেকে 1802। বিদ্রোহের নেতৃবৃন্দ কে কে ছিল? ভবানী পাঠক, চিরাগ আলী, মজনু সাহা। দ্বিতীয় যে বিদ্রোহটা আছে সেটা হলো চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ দুটি পর্যায়ে সংগঠিত হয়েছিল, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে কত সালে হয়েছিল? 1767 সাল। দ্বিতীয় পর্যায়ে কত সাল হয়েছিল? 1789 থেকে 91 খ্রিস্টাব্দ পর্যন্ত। কে কে নেতৃত্ব দিয়েছিল? জগন্নাথ সিংহ, রানী শিরোমণি, দুর্জন সিংহ প্রমুখ। 3 নম্বর যে বিদ্রোহ আছে সেটা হলো রংপুর বিদ্রোহ। সাল 1883, নেতৃত্ব নুরুল উদ্দিন। পরের বিদ্রোহ পাইক বিদ্রোহ। সাল 1817, নেতৃত্ব বিদ্যাধর মহাপাত্র। তারপরের বিদ্রোহ হলো ফরাজি আন্দোলন। সাল 1820 থেকে 1862, নেতৃবৃন্দ হাজী শরীয়তুল্লাহ, দুধু মিয়া, নোয়া মিয়া। পরের বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ। সাল 1825 থেকে 1827, নেতৃত্ব দিয়েছিল টিপু শাহ। পরের বিদ্রোহ যেটা আছে ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ। কত সাল? 1831। কে নেতৃত্ব দিয়েছিল? তিতুমির। পরে যেটা আছে সেটা হলো কোল বিদ্রোহ। 1831 থেকে 1832, নেতৃবৃন্দ বুদ্ধ ভগত, জোয়া ভগত। পরে আছে সাঁওতাল বিদ্রোহ। 1855 থেকে 1856, নেতৃত্ব কারা দিয়েছিল? সিধু, কানহু, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ নেতৃবৃন্দ। পরে বিদ্রোহ হলো কি? নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ 1859 থেকে 1860, নেতৃত্ব কারা কারা দিয়েছিল? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, মেঘাই সর্দার, বিশ্বনাথ সর্দার। পরে যেটা আছে সেটা হলো মুন্ডা বিদ্রোহ। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ, নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। এইবার আমি এই অধ্যায় থেকে পরপর কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, ঔপনিবেশিক ভারতে প্রথম অরণ্য আইন কত সালে পাশ হয়? উত্তরটা কি? 1865 সালে প্রথম অরণ্য আইন পাশ হয়। তাহলে দ্বিতীয় অরণ্য আইন কত সালে পাশ হয়? দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 সালে। 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো কি? ডিয়েট্রিক ব্যান্ডিস কে ছিলেন? এই প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট। ডিয়েট্রিক ব্যান্ডিস কে ছিলেন? উনি কে ছিলেন? উনি ছিলেন ভারতের ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল। এই প্রশ্নটা আবার ঘুরিয়েও পড়তে পারে যে ভারতের ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? সেটাকে ডিয়েট্রিক ব্যান্ডিস। পরের প্রশ্ন, 1878 সালে অরণ্য আইনে অরণ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল?
উত্তর কি? তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। এক, সংরক্ষিত অরণ্য, দুই, সুরক্ষিত অরণ্য, আর তিন হলো কি? গ্রামীণ অরণ্য। পরের প্রশ্ন কি? বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করার জন্য সরকার কি আইন পাশ করেন? উত্তর হলো কি? ক্রিমিনাল টাইপস অ্যাক্ট। ক্রিমিনাল টাইপস অ্যাক্ট। পরের প্রশ্ন কি? রম্পা বিদ্রোহ কবে হয়েছিল? 1879 সালে গোদাবরী উপকূল। এটা খুব পরে যে রম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল সেটা হচ্ছে কি? গোদাবরী উপকূল। সালটা ভালো করে মনে রাখবে, 1879 সাল। কে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত? রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত। এই টার্মটা খুব মনে রাখবে, মেদিনীপুরের লক্ষ্মীবাই, রানী শিরোমণি। রংপুরের ইজারাদার কে ছিলেন? দেবী সিংহ। তার অত্যাচারের ফলে রংপুর বিদ্রোহ শুরু হয়। এখান থেকে আরো একটা প্রশ্ন পড়ে, তাহলে দেবী সিংহ কে ছিলেন? রংপুরের ইজারাদার, যার অত্যাচারের ফলে এই রংপুর বিদ্রোহটা শুরু হয়েছিল। পরের প্রশ্ন কি? রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন? উত্তরকে নুরুল উদ্দিন। উলঘুলান বলতে কি বোঝায়? এই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উলঘুলান বলতে কি বোঝায়? উলঘুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। তাহলে উলঘুলান বলতে কি বুঝি? উলঘুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। দামিনী কোহ কথাটির অর্থ কি? দামিনী কোহ কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পাহাড়ের প্রান্তদেশ। হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। তাহলে হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। তিনটে শব্দের অর্থ তোমরা জানলে। এক নম্বর হলো কি? উলঘুলান, যার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। দু নম্বর অর্থ হলো দামিনী কোহ, যার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। আর তিন নম্বর হলো হুল, যার অর্থ হলো বিদ্রোহ। তারপর দেখো, খুঁতকাটি প্রথা কি? খুঁতকাটি প্রথা কি? মুন্ডা সমাজে কৃষি জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল, যা খুঁতকাটি প্রথা নামে পরিচিত। অর্থাৎ মুন্ডা সমাজে কৃষি জমিতে মুন্ডাদের যে যৌথ মালিকানা প্রথা প্রচলিত ছিল, তাই খুঁতকাটি প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো কেনারাম ও বেচারাম কি? দেখো, কেনারাম কি আর বেচারাম কি? তাহলে কেনারাম এবং বেচারাম কি? কেনারাম নামে বাটখারা সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার জন্য, অর্থাৎ কোনো কিছু কেনার জন্য সাঁওতালদের কাছ থেকে যে বাটখারা ব্যবহার হতো তার নাম কেনারাম। আর সাঁওতালদের কাছে বেচার জন্য যে বাটখারা ব্যবহার হতো সেটা হলো বেচারাম। তাহলে কিনতে গেলে কেনারাম, বেচতে গেলে বেচারাম। কাদের কাছ থেকে? সাঁওতালদের কাছ থেকে। তারপরে প্রশ্ন কি আছে? কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়? বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে বাঁকুড়া ও মেদিনীপুর জেলার দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়। পরের প্রশ্ন, কে নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী অর্থাৎ ধরতি আবা বলে ঘোষণা করে? এটা খুব ইম্পর্টেন্ট। ধরতি আবা কাকে বলে বা কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? উত্তর হলো বিরসা মুন্ডা। তাহলে বিরসা মুন্ডাকে বলা হতো কি? ধরতি আবা। বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন? অর্থাৎ বিরসা মুন্ডা কাকে পুজো করতেন? তার নাম হলো কি? সিংবোঙা বা সূর্য দেবতা। খুব ভালো করে মনে রাখবে কি? সিংবোঙা বা সূর্য দেবতা। দিকু কাদের বলা হতো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দিকু কাদের বলা হতো? দেখো, ইম্পর্টেন্ট এটা। ছোটনাগপুরে সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে আগত বহিরাগত জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের দিকু বলা হতো। খুব ইম্পর্টেন্ট, ভালো করে জানবে। দিকু কাদের বলা হতো? যারা ছোটনাগপুরের সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে আগত বহিরাগত জমিদার, ওই অঞ্চলে অর্থাৎ যারা বাইরে থেকে যেত, সেই সব ব্যবসায়ী, মহাজন এবং জমিদারকে বলা হতো কি? দিকু। ঔপনিবেশিক ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম কৃষক বিদ্রোহ কোনটা? প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হচ্ছে প্রথম কৃষক বিদ্রোহ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির বা মীর নিসার আলী, যার প্রকৃত নাম মীর নিসার আলী বা তিতুমির। সে ছিল বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ।
ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ। তারপরে প্রশ্ন দেখো, কে কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করে? কে কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির বা মীর নিসার আলী 24 পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেছিল। মীর নিসার আলী বা তিতুমির 24 পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল। ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ কি? আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। তাহলে ফরাজি শব্দের অর্থ কি? আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। তারপরের প্রশ্ন, জমি আল্লাহর দান কে বলেছিলেন? বলেছিলেন কি? দুদু মিয়া। দুদু মিয়া এই কথাটা বলেছিলেন যে জমি আল্লাহর দান। দুদু মিয়ার আসল নাম কি? মুহসিউদ্দিন দুদু মিয়া। মুহসিউদ্দিন দুদু মিয়া, এটাই হলো তার প্রকৃত নাম। এই ভিডিওতে তোমরা এই 24টা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখলে বা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। পরের ভিডিওতে আরো কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।